আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়, আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। বুয়েট 24-25 সেশনের ম্যাথ সলভিং প্লেলিস্টের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই প্লেলিস্টের মেইন টার্গেট বা মেইন উদ্দেশ্যটা কি? এই প্লেলিস্টের মেইন উদ্দেশ্য হচ্ছে একজন কলেজ গোয়িং একদম বিগিনার লেভেলের একটা স্টুডেন্টেরও বুয়েটের একটা নির্দিষ্ট বছরের সবগুলো কোয়েশ্চেনের উপরে খুব ক্লিয়ার এবং স্ট্রং একটা পার্সপেক্টিভ বা পারসেপশন তৈরি করা বা তৈরি করতে হেল্প করে ফেলা। এখন এই কাজটা আমরা করব কিভাবে? এই কাজটা করার ক্ষেত্রে আমি জাস্ট সামনে আসলাম অ্যান্ড প্রবলেমটার সলভ দেখায় চটপট চলে গেলাম, এইভাবে কাজটা করব না। এখানে আমি বেশ কয়েকটা ব্যাপারের উপরে বেশ নজর দেওয়ার ট্রাই করব। সেগুলো হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা অ্যানালাইজিং প্রথমেই। এখানে অনেক সময় স্টুডেন্টদের এমন হয় যে কোয়েশ্চেনটাতে কী চাওয়া হয়েছে সেটা সম্পর্কেই ক্ল্যারিটি স্টুডেন্টের ফার্স্ট প্লেস থাকে না। সেই ব্যাপারটা যাতে এরকম না হয়, এখানে যাতে কোয়েশ্চেনটা সম্পর্কে কোনো অ্যাম্বিগুইটি বা কোয়েশ্চেনটা সম্পর্কে যাতে কোনো কনফিউশন না থাকে, সেটা প্রথমে এনশিওর করব। তারপরে স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট একদম আলোচনা করে, সবগুলো পয়েন্টের পেছনে লজিক্যাল আন্ডারলাইং লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে, সবগুলো অ্যাপ্রোচ কোনটা কোন কেসে এইভাবে কেন অ্যাপ্রোচ নিচ্ছি, এভাবে অ্যাপ্রোচ নেওয়ার সুবিধা অসুবিধাগুলো কী, সেইগুলো বলে তারপরে ম্যাথটার পুরো সলভটুকু দেখাবো। এবং এর পাশাপাশি অনেক সময় অনেক প্রবলেমের কেসে একই প্রবলেম অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ডিফারেন্ট ওয়েতে সলভ করা যায়। এরকম ডিফারেন্ট পার্সপেক্টিভ শেয়ার করব অ্যান্ড ফাইনালি জোর দেব ইনটুইশনে, অর্থাৎ একটা প্রবলেমকে দেখেই কিভাবে বিচক্ষণতার সহিত এখানে হাতে কলমে কাগজে কলমে হাত না দিয়েই কিভাবে ওটা সম্পর্কে একটা বিচক্ষণ স্টেটমেন্ট দেওয়া যায় সেই ব্যাপারটা ডেভেলপ করাতে। এখন যারা র্যান্ডমলি এই ভিডিওটাতে ক্লিক করছো, তোমাদের উচিত হবে ডেসক্রিপশন বক্স অথবা পিন্ড কমেন্ট থেকে প্লেলিস্ট লিঙ্কে যাওয়া এবং সেখান থেকে থরোলি প্লেলিস্টটা ফলো করা। চলো এবার আমরা প্রবলেমে চলে যাই। এবার কোয়েশ্চেনটা দেখো, এখানে বলা হয়েছে এ একটি 3x3 ম্যাট্রিক্স এবং a ইন্টু XYZ ইজ ইকুয়াল টু x+y x-y 0। এটা হলে এ ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ নির্ণয় করো, অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকেই বের করতে বলছে। এই প্রবলেমটা আমরা প্রথমে একদম মেথডিক্যাল অর্ডারে আগায় একদম ম্যাথমেটিক্যালি সবগুলো কাজ করে করে তারপরে সবগুলো বুঝে আমরা এর সবগুলো ভুক্তি বের করব এবং তারপরে আমরা খুবই চমৎকার একটা ইনটুইশন দেখব, যেই ইনটুইশনটার হেল্প নিয়ে উইদাউট টাচিং পেন অ্যান্ড পেপার, আমরা হাতে কলমে কোনো কিছু না করে কাগজে কলমে হাত না দিয়েই সিম্পলি জাস্ট চিন্তা করেই এই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি জাস্ট দেখেই বলে দিতে পারবো। সেই ব্যাপারটুকু পরে দেখব। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা একটু যদি এইটা চিন্তা করি যে আচ্ছা এই প্রবলেমটার ধরনটা কীরকম, এই ধরনের কোয়েশ্চেন কি বইটা আগে আসছে কিনা, সেই জিনিসটা দেখো। এখানে দুইটা ম্যাট্রিক্স গুণ হয়েছে এবং তাদের গুণফলটা দেওয়া আছে। তার মানে এইটার বেসিক শেপটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু সি। একদম এই তিনটা ম্যাট্রিক্সের এই রিলেশন নিয়ে প্রবলেমটা আসছে। এখন এই ধরনের রিলেশন নিয়ে আগেও কিন্তু ম্যাট্রিক্সের প্রবলেম বইতে বেশ কয়েকবার আসছে। তো সেই কেসে কি কি দেওয়া থাকে? এ এবং সি দেওয়া থাকে অথবা বি এবং সি দেওয়া থাকে। তারপরে এখান থেকে এ আর এখান থেকে বি, অর্থাৎ অজানা জিনিসটা বের করতে বলে। তিনটা ম্যাট্রিক্সের মাঝে দুইটা দেওয়া থাকবে, থার্ডটা বের করতে বলবে। এখন এই যে এই ধরনের প্রবলেমগুলো আমরা সহজেই বা সাধারণত কীভাবে কাজগুলো করি, এই ধরনের প্রবলেমগুলোতে সাধারণত এই এ বি সি তিনটাই আসলে স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকে। সাধারণত যদি স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকে তখন আসলে কী কাজ করা যায়? স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা জানি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তো এই কেসে আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, এইখানে ধরে নাও এ দেওয়া আছে, সি দেওয়া আছে, বি বের করতে হবে। তাহলে যদি বি বের করতে হয় তাহলে বাম পাশ থেকে এ কে সরাতে হবে। এ কে সরাতে হবে মানে কি? এর সাথে অবশ্যই এ ইনভার্স গুণ দিতে হবে। এ আর এ ইনভার্স গুণ হয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই চলে আসবে, তাহলেই আমার শুধু বি পড়ে থাকলো বাম পাশে। তো ওই কাজটা যদি আমরা করি তাহলে আমরা এ ইনভার্স বামে গুণ দিয়ে দিলাম। তাহলে এ ইনভার্স যদি বামে গুণ দিয়ে দিই তাহলে এইখানেও ম্যাট্রিক্সের কেসে একটা ব্যাপারে সতর্ক থাকতে হয়। সেটা হচ্ছে কি? সেটা হলো যখনই ম্যাট্রিক্সের বাম পক্ষে আমরা যে পাশে গুণ দিচ্ছি, ডান পক্ষেও ঠিক সে পাশেই গুণ দিতে হবে। এটার কারণটাও বলে দিচ্ছি। তাহলে এখানে আমি বাম পাশে গুণ দিলাম একদম টোটালি এ বির বামে, তাহলে এখানেও একদম এর বামেই গুণ দিতে হবে, ডান পাশে গুণ দেওয়া যাবে না। তাহলে এখানেও লিখতে হবে এ ইনভার্স সি। থাকলো বাম পাশেই গুণ দিছি, এখানেও বাম পাশে, ও পাশেও বাম পাশে গুণ দিছি। তাহলে এই যে এ আর এ ইনভার্স গুণ হয়ে গেল আই বি, আর এখানে হয়ে গেল এ ইনভার্স সি। আমরা তো সি আগে থেকেই জানি, আর এ জানলে এ ইনভার্সও জানবো। এই দুইটাই জানা হয়ে গেল। দুইটা ম্যাট্রিক্স গুণ করে দিলাম। আই বি মানেই বি, আই এর সাথে যাই গুণ হবে সেটাই পড়ে থাকবে।
তাহলে এই তো, তাহলে সেখান থেকেই বি এর ভ্যালুটা আমরা এইভাবে নির্ণয় করতাম, তাই না? ঠিক একইভাবে এইখানে যেমন আমরা বি এর ভ্যালু নির্ণয় করলাম, ঠিক একইভাবে এখান থেকে এ এর ভ্যালুটাও নির্ণয় করা যাবে। আর এখানে আমি একটা ছোট্ট পয়েন্ট বলছি, সেটা কি, যে পাশ থেকে গুণ দিচ্ছি বাম পক্ষে, ডান পক্ষেও ঠিক একই পাশ থেকে গুণ দিতে হবে। কেন সেটা? কারণটা হলো আমরা সংখ্যার কেসে দেখি 3 × 5 যা 5 × 3ও তাই, কিন্তু ম্যাট্রিক্সের কেসে কিন্তু ব্যাপারটা এমন না। এ বি যা বি এ যে সেটাই হতে হবে, একদম অবশ্যই সেটা হতে হবে, এইটা কিন্তু বলা যায় না, শিওরলি আমরা বলতে পারবো না। দ্যাটস ওয়াই এইখানে আমরা এই পাশে যেই পাশ থেকে গুণ দিচ্ছি বাম পক্ষে, ডান পক্ষেও ঠিক একই পাশ থেকে গুণ দিতে হবে। আমি এই পাশে বাম পাশ থেকে গুণ দিছি এ ইনভার্স, তাহলে এখানেও বাম পাশ থেকে এ ইনভার্স এর সাথে গুণ দিতে হবে। ডান পাশে যদি আমি বি ইনভার্স গুণ দিতাম, যেমন এখানে যদি আমি ডান পাশে বিকে তোলার জন্য বি ইনভার্স দিয়ে গুণ দিই, এই যে ডান পাশে গুণ করলাম, দেখো এ বি ছিল, এ বির ডানে গুণ করলাম, তাহলে এই ডান পক্ষেও ঠিক একইভাবে ডান পাশে গুণ করতে হবে, অর্থাৎ সি এর পরে বি ইনভার্স আসবে, এইভাবে গুণ দিতে হবে। বুঝা গেছে? এখানে দেখো, এখানে আমি এ ইনভার্স বামে আনছি, দ্যাটস ওয়াই সি এর আগে বামে, সি এর বামে এ ইনভার্স। এইবার এই এ বির ডানে আনছি বি ইনভার্স, দ্যাটস ওয়াই সি এর ডান পাশে বি ইনভার্স, এইভাবে করে গুণটা দিতে হবে। এখন এই যে এই কথাগুলো আমরা বললাম, এই কথাগুলো তাহলে ওই টিপিক্যাল যেগুলো আসছে, যেগুলো সাধারণত বেশ কয়েকবার আসা হয়েছে, সেই জিনিসগুলোর কেসে আমরা এই অ্যাপ্রোচেই সাধারণত সলভ করে ফেলতে পারি সাধারণত। কিন্তু সেটা কখন? যখন তারা স্কোয়ার ম্যাট্রিক্স থাকে। কেন? কারণ স্কোয়ার ম্যাট্রিক্স থাকলেই ওর বিপরীত ম্যাট্রিক্স থাকবে, তখন আমরা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ দিতে পারবো। কিন্তু এইখানে দেখো তো, আমার এটুকু দেওয়া আছে, এটুকু দেওয়া আছে, এই দুটো আমরা জানি, এইটা অজানা। এটা যে বের করতে হবে, এটা বের করতে হলে কি করতে হবে বলো তো? তাহলে এই যে এই জানা জিনিসের ডান পাশে এইটার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ দিতে হবে না, যদি মেথডিক্যাল অর্ডারে আগেই। কিন্তু কথা হচ্ছে এইটা তো একটা স্কোয়ার ম্যাট্রিক্স না, দ্যাটস ওয়াই স্কোয়ার ম্যাট্রিক্স না থাকলে ওর জন্য তো বিপরীত ম্যাট্রিক্সের ধারণাটা ওর জন্য প্রযোজ্য না। তাহলে এখানে আমরা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে ডান পাশে গুণ দিয়ে ওটাকে এলিমিনেট করতে পারতেছি না। বুঝা গেছে? তাহলে আমরা এই উপায়ে যেতে পারবো না। তাহলে প্রথম পয়েন্ট বুঝলাম, কোয়েশ্চেন অ্যানালাইসিস হলো। তাহলে টিপিক্যালি এই ধরনের প্রবলেম এইভাবে বেশ কয়েকবার আসছে, কিন্তু এইটার কেসে এই কাজটা এইভাবে করা যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটাও বলে দিলাম। তাহলে এটা যে এইভাবে যাচ্ছে না, তাহলে এইটার কেসে উপায় কি? এইটার কেসে উপায় হচ্ছে একদম ম্যাট্রিক্সের গুণের বেসিক নিয়ম অনুযায়ী আগাতে হবে। তাহলে ওই অনুযায়ী আমরা আগাই, একটু দেখি। তাহলে দেখো এখানে বলে দিছে এ একটা 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স, তার মানে ভুক্তি আছে ওর মাঝে 9টা। এখন এই 9টা ভুক্তির একটাকেও আমি জানি না, তাহলে সবগুলোই আমার কাছে ভ্যারিয়েবল, সবগুলোই অজানা। তো সবগুলোই যেহেতু অজানা, সবগুলোর আমরা একে একে নামকরণ করি, তারপরে গুণ দিয়ে আগানোর ট্রাই করি। তো দেখো এই ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স, তাহলে এইটার আমরা ভুক্তিগুলো এ বি সি ডি ই এফ জি এইচ আই এইভাবে নিয়ে নেওয়ার ট্রাই করলাম। সবগুলোকেই আমরা ভ্যারিয়েবল অনুযায়ী নামকরণ করলাম। এর সাথে গুণ হবে কে? এর সাথে গুণ হবে এক্স ওয়াই জেড, এবং গুণ হয়ে কি আসতে হবে? গুণ হয়ে আসতে হবে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এবং 0 থাকলো। এখন আমরা একটু গুণ করে দিই। গুণ করে দিলে কি হবে দেখো তো? ম্যাট্রিক্সের গুণের কেসে কি হতো? ফার্স্ট ম্যাট্রিক্সটা রো বরাবর এসে সেটা সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম বরাবর পড়তো, তারপরে যার উপরে যে পড়তেছে এগুলো গুণ হয়ে যেত, ফাইনালি আমরা যোগ করে দিতাম, তাই না? অর্থাৎ কাজটা ছিল অনেকটা এরকম। এইখানে এই জিনিসটা এসে পড়বে এর উপরে, তাহলে কি হবে? এটা গিয়ে পড়বে এক্সের উপরে, বিটা ওয়াইয়ের উপরে, সিটা জেডের উপরে, তারপরে সেই এক যে যার উপরে পড়লো তারা একে অপরের সাথে গুণ হয়ে যাবে, এ এক্স বি ওয়াই সি জেড, তারপরে সবগুলো যোগ করে ফেলবো, তাই না? এটাই ছিল ম্যাট্রিক্সের গুণের বেসিক নিয়ম। তাহলে সেই অনুযায়ী আমরা যদি গুণ করে দিই তাহলে কি আসবে দেখো তো? তাহলে আসে এইখানে এটা এর উপরে গিয়ে পড়তেছে, তাহলে আসে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড থাকলো। এটা যদি এর উপরে গিয়ে পড়ে তখন কি থাকে? ডি এক্স প্লাস ই ওয়াই প্লাস এফ জেড। এটা যদি এর উপরে গিয়ে পড়ে তখন আসতেছে জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস আই জেড থাকলো। ইজুকাল টু কি আসে? ইজুকাল টু ডান পাশে আমাদের দেয়াই আছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এবং 0 থাকলো। এই জিনিসটা আমরা পেলাম। এখন এখান থেকে আমাদের পেতে হবে কাকে? এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই জিনিসগুলোকে পেতে হবে। এখন খেয়াল করো তো, এইখানে 2টা ম্যাট্রিক্স ছিল, এইবার গুণ করে একটা ম্যাট্রিক্স হয়ে গেল। এখন এই যে বাম পক্ষেও একটা ম্যাট্রিক্স, ডান পক্ষেও একটা ম্যাট্রিক্স, 2টা ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে আছে না? 2টা ম্যাট্রিক্সের ইকুয়েট হওয়ার বা একদম সমান হয়ে যাওয়ার, ইকুয়েট হওয়ার শর্ত কি?
দুইটা ম্যাট্রিক্স ইকুয়েট হওয়ার শর্ত হচ্ছে আমাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। অর্থাৎ অনুরূপ ভুক্তি সমান হতে হবে মানে হলো এর 1 1 যা ওরও 1 1 তাই হতে হবে, এর 1 2 যা ওরও 1 2 তাই হতে হবে, এর 1 3 যা ওরও 1 3 তাই হতে হবে। এরকমভাবে কাজটা আগাবে। তো এখন দেখো এখানকার কেসে এইখানে এর তো রো হচ্ছে 3টা, কলাম 1টা, তাই না? তাহলে এর এই যে প্রথম ভুক্তিটা এটা কি 1 1 ভুক্তি, তাহলে এই 1 1টা এইটুকু সমান হতে হবে কার? এইটুকুর। এখন তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইজ ইকুয়াল টু হতে হবে এক্স প্লাস ওয়াই এর। এখন দেখো তো এই যে এই ইকুয়েশনটা লিখলাম, এটা লেখার সাথে সাথেই আমরা কি এ বি সি এর ভ্যালু পেয়ে গেলাম না? কিভাবে পেয়ে গেলাম ভালো মতো বুঝো। তোমার এখানে অজানা হচ্ছে এ বি সি, আর এক্স ওয়াই জেড এক্স ওয়াই এগুলো সব যা থাকার তাই ছিল, ওগুলোতে আমরা হাত দিতে পারবো না। এখন দেখো তো তাহলে এই দুইটা যদি সমান হতে হয়, এই দুইটা যদি সমান হতে হয়, এখানে এক্স ওয়াই জেড এইগুলো এক্স ওয়াই জেড হচ্ছে পরস্পর ভিন্ন ভিন্ন ধরনের জিনিস। তাহলে আমরা কি করতে পারি? অবশ্যই আমরা সহগ সমীকৃত করে দিতে পারি না? সহগ সমীকৃত করলে কি হবে? এক্স ধরনের জিনিসের সহগ যদি সমীকৃত করি, এক্স ধরনের জিনিস, তাহলে কি হচ্ছে এখানে ডান পাশে এক্সের সহগ হচ্ছে 1, এখানে বাম পাশে এক্সের সহগ হচ্ছে এ। তাহলে আমরা বলতেই পারি অবশ্যই যেহেতু তারা পরস্পর সমান, তার মানে অবশ্যই এ ইজ ইকুয়াল টু 1 থাকলো। একইভাবে ওয়াই এর যদি সহগ সমীকৃত করি তাহলে আমরা বলতে পারবো বি ইজ ইকুয়াল টু 1। আর যদি জেড এর সহগ সমীকৃত করি, আমরা দেখতেছি ডান পাশে জেড নাই। ডান পাশে জেড নাই মানে কি জেড এর সহগ 0 না? কারণ যেই চলকটাই থাকতেছে না, বোঝাই যাচ্ছে ওর যে সহগটা সেটা 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে তাহলে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 0। বোঝা গেল? আমরা জাস্ট একে অপরের সহগটা সমীকৃত করে দিচ্ছি। তাহলে একইভাবে এই যে প্রথমটার জন্য সহগ সমীকৃত করে এ বি সির ভ্যালু পেলাম, দ্বিতীয়টার জন্য সহগ সমীকৃত করে ডিইএফ এর ভ্যালু পাবো, তৃতীয়টার জন্য সহগ সমীকৃত করে জিএইচআই এর ভ্যালু পাবো। তো আমরা সবগুলোই বের করে ফেলি। হ্যাঁ, তাহলে ডিইএফ এর ভ্যালুর জন্য এটা একটু তুলনা করি। তাহলে ডিএক্স প্লাস ইওয়াই প্লাস এফ জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখো তাহলে এক্সের সহগ সমীকৃত করলে দাঁড়ায় ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ওয়াইয়ের সহগ সমীকৃত করলে দাঁড়ায় ই ইজ ইকুয়াল টু -1, এফ এর সহগ সমীকৃত করলে দাঁড়ায় জেড ডান পাশে নাই। ঠিক একইভাবে যেই চলকটা নাই তার মানে বুঝতে হবে ওর সহগ 0 হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই কী হয়ে গেছে ওই চলকটা ইরাডিকেটেড হয়ে গেছে আর কি, এলিমিনেটেড হয়ে গেছে। তাহলে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু তাহলে কত? 0 থাকলো। একইভাবে তাহলে এখন আমরা থার্ড এইটার জন্য করে ফেলবো। তাহলে লিখতে পারবো জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস আই জেড ইজ ইকুয়াল টু 0। এখন দেখো ডান পাশে 0 আছে, তার মানে কি সবগুলো চলক এলিমিনেট হয়ে গেছে। সবগুলো চলক এলিমিনেটেড হয়ে গেছে মানে হচ্ছে যে সবগুলো চলকের সহগ কি হয়ে গেছে? সবগুলো চলকের সহগ 0 হয়ে গেছে, তাই না? তাহলে সহগ সমীকৃত করে কি পাবো আমরা? এখানে জি এর ভ্যালু পাবো 0, এইচ এর ভ্যালু 0, আই এর ভ্যালু 0, সবগুলোই 0, জি 0, এইচ 0, আই 0। ফাইন। এই তো তাহলে আমাদের এই যে 9টা অজানা জিনিস ছিল, 9টা অজানা ভুক্তি ছিল, সেই সবগুলোর ভ্যালু পেয়ে গেলাম না? তাহলে এখান থেকে এ বি সি ডি ই এফ জি এইচ আই সবগুলোর ভ্যালু পেয়ে গেছি, তার মানে ম্যাট্রিক্সটাই পেয়ে গেছি। বুঝছি? তাহলে এখান থেকে ম্যাট্রিক্সটার ভ্যালু যদি আমরা একটু লিখি তাহলে কি দাঁড়াবে? তাহলে এখান থেকে ম্যাট্রিক্সটার ভ্যালু দাঁড়াবে এ বি সি হচ্ছে 1 1 0, ডিইএফ হচ্ছে 1 -1 0, এবং এই জিএইচআই এটা হচ্ছে সবগুলোই 0। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা খুব সহজেই আমরা পেয়ে গেলাম। এখন দেখো তাহলে প্রথম অ্যাপ্রোচটার যেহেতু কাজ শেষ, তাহলে আমরা কি কাজ করছি বলে দিই। এখানে দেখলাম আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করে ওদের গুণফল দেওয়া আছে। তো এইখানে আমরা যদি বিপরীত ম্যাট্রিক্সের উপায়ে যেতে চাই, যেটা সাধারণত বুয়েটে বেশ কয়েকবার আসছে, ওভাবে করে কাজটা সহজ হয়, তো ওটাতে আমরা যেতে গিয়েও কাজ চাইলেও করতে পারবো না। কেন? কারণ এ বের করতে হবে, এটা আর এটা দেওয়া আছে, তাই তো? কিন্তু এটার আমি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ দিতে পারতেছি না, কারণ এটা তো কোনো স্কোয়ার ম্যাট্রিক্স না। স্কোয়ার ম্যাট্রিক্স হলে তার বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্টটা তার জন্য প্রযোজ্য হতো। তো যেহেতু আমরা ওইভাবে যেতে পারতেছি না, ওটা স্কোয়ার না, তার মানে ওর বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্ট ওর জন্য অ্যাপ্লিকেবল না, তার মানে এই কাজ করতে পারতেছি না। তাহলে এখন কি গুণের কাজ করব। গুণের কাজ করার জন্য এর মাঝে 9টা ভুক্তি আছে, 9টাই অজানা, সবগুলোকে আমরা এইভাবে নামকরণ করছি। তারপরে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর দুইটা ম্যাট্রিক্স ইকুয়েটেড হতে হলে কি হতে হয়? অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হয়। তো অনুরূপ ভুক্তিগুলো এই যে এখানে 1 1, এখানে 2 1, এখানে 3 1, সবগুলো একে অপরের সাথে সমান বিবেচনা করছি। সেখান থেকে সহগ সমীকৃত করলেই আমাদের সবগুলো চলকের ভ্যালু, সবগুলো অজানা জিনিসের ভ্যালু আর কি চলে আসছে।
এই তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এ ম্যাট্রিক্স। চলে গেল। এইখান থেকে আমরা মেথডিক্যাল অর্ডারে এ ম্যাট্রিক্সের ভ্যালুটা আনতে পারলাম। এইবার প্রবলেম সলভিংয়ের শুরুতেই আমি কি বলছিলাম যে এইখানে আমি মূলত মেথডিক্যাল অর্ডারটা একদম বুঝায় প্রত্যেকটা স্টেপ বুঝায় দিব। তারপরে এখান থেকে একটা ইনটুইশন বলবো, যে ইনটুইশনের হেল্প নিয়ে জাস্ট চিন্তা করেই এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি সবগুলো একবারে বলে দেওয়া সম্ভব হবে, এখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজনও পড়বে না। ইনটুইশনটা এত স্ট্রং। তো আমরা শুরু করি। ইনটুইশন ব্যাপারটাই কিন্তু খুবই পাওয়ারফুল। এবার একটু ইনটুইশনটা বুঝো। এখানে দেখো এই যে এই প্রবলেমটার কেসেই জাস্ট এ যেহেতু 3/3 একটা ম্যাট্রিক্স, তার মানে এটাতে 9টা ভুক্তি আছে। জাস্ট আমরা মাথায় চিন্তা করতেছি, ধরে নাও যে এইখানে এ এর জায়গায় আমরা জাস্ট ওই প্রবলেমটাই এই কোয়েশ্চেনটাই লিখছি, আর কিচ্ছু না, জাস্ট এর জায়গায় 9টা স্পেস দিছি। 9টা স্পেসে আমরা 9টা ভুক্তি বসবে। এইবার একটু আমরা চিন্তা করে বুঝে আগাই। তো প্রথম অবজারভেশনে আমরা দেখতেছি যে এই যে এর সাথে XYZ গুণ হবে, কিন্তু গুণ ফলে জেড জিনিসটাই নাই। তুমি খেয়াল করো এখানে XYZ, এই জেড গুণফলে একেবারেই নেই। আচ্ছা, গুণফলে একেবারেই জেড নাই মানে কি একটু দেখো তো। জেডের সাথে কে গুণ হয় একটু আমরা বুঝি তো। জেডের সাথে কে গুণ হয়? এইটা এর উপরে পড়ে, তারপরে এইটা ফর্মড হয়, তাই না? এইটা এর উপরে পড়ে, তারপরে এটা ফর্মড হয়। এটা এর উপরে পড়ে, তারপরে এটা ফর্মড হয়। কথা হচ্ছে জেডের উপর সবসময় কে পড়তেছে খেয়াল করো তো। যখন এটা দিয়ে গুণ করতেছি জেডের উপরে পড়তেছে এটা, এটা দিয়ে গুণ করতেছি জেডের উপরে পড়তেছে এটা, এটা দিয়ে গুণ করতেছি জেডের উপরে পড়তেছে এটা, তাই না? এটা এখানে এসে, এটা এখানে এসে, এটা এখানে এসে পড়তেছে। এখন যেহেতু আমরা দেখতেছি ডান পাশে কোনো জেডই নাই, তার মানে জেডের উপরে যারা পড়ছে অর্থাৎ জেডের সাথে যারা গুণ হয়েছে তারা সব জিরো। সিম্পল কমন সেন্স, ভালো মতো বুঝো, দেখো বুঝতেছো কিনা। তোমার চিন্তাটা যত ক্লিয়ার হবে, চিন্তার ক্ল্যারিটি যত বেশি হবে, তত এই জিনিসগুলো কিন্তু তুমি পুল অফ করতে পারবা ইজিলি। এখানে বুঝাই যাচ্ছে গুণফলে কোনো জেড নাই। গুণফলে জেড নাই মানে জেডের সাথে যারা গুণ হয়েছে এই ম্যাট্রিক্স থেকে যারা গুণ হয়েছে সবাই জিরো ছিল। আদারওয়াইজ তো অবশ্যই আমার গুণফলে জেড থাকতো। গুণফলে কেন জেড থাকলো না? কারণ এই ম্যাট্রিক্স থেকে জেডের উপরে যারা পড়ছে, জেডের সাথে যারা গুণ হয়েছে তারা সবাই জিরো। তার মানে বুঝাই যাচ্ছে যে অবশ্যই এই যে এই তিনটা জিরো হতেই হবে। কোনো জেডই নেই, একদম ফার্স্ট ইমপ্রেশন, একদম জাস্ট দেখলাম, দেখার সাথে সাথেই এটা গেল। তারপরে আরেকটা জিনিস চোখে পড়তেছে, সেটা কি? এই যে এই এলিমেন্টটা এটা জিরো হয়ে গেছে। এই এলিমেন্টটা কিভাবে গঠিত হয়? এই এলিমেন্টটা গঠিত হয় আমাদের এইখানে এই জিনিসটা এর উপরে গিয়ে পড়লে তখন এই এলিমেন্ট গঠিত হয়, তাই না? একদম গুণের বেসিক। তাহলে যেহেতু এই জিনিস এর উপরে পড়লে জিরো হয়, তার মানে এখানে তো XYZ সবাই ন্যালিফাইড হয়ে গেছে। তার মানে অবশ্যই XYZ যেহেতু তিনটাই ন্যালিফাইড হয়ে গেছে, তার মানে এইগুলোও সব জিরো। কারণ আদারওয়াইজ তো জেড তো থাকলো না, বুঝলাম এখানে জিরোর কারণে। ওয়াই তো থাকার কথা, ওয়াই কেন থাকলো না? তার মানে এটা জিরো। এক্স কেন থাকলো না? কারণ এটা জিরো। আলটিমেটলি বোঝাই যাচ্ছে তার মানে এদের সাথে যারা গুণ হয়েছে তারা অবশ্যই নিজেরাও জিরো থাকলো। এরপরে আসি, তাহলে এখন আমাদের মোটামুটি এইখানে 9টা ভুক্তির মাঝে একদম জাস্ট দেখেই ফার্স্ট ইমপ্রেশনেই বুঝাই যাচ্ছে আমাদের 5টা ভুক্তি আমরা একদম কমন সেন্সেই বুঝেই গেলাম এগুলো এরকম হবে। তারপরেগুলো আসি, তারপরেগুলোর কেসে এইখানে এই যে এই দুইটা এরা দুইজন কার উপরে গিয়ে পড়ে? এই পুরোটা এর উপরে গিয়ে পড়ে, এর মাঝে এটা সলভ। এই দুইজন গিয়ে পড়ে এই XY এর উপরে। তো বুঝাই যাচ্ছে এইখান থেকে আলটিমেটলি আসছে X প্লাস ওয়াই। তার মানে কি, কীভাবে X প্লাস ওয়াই আসা সম্ভব বলো তো? এখানে যদি 1 থাকে আর এখানে যদি 1 থাকে, এই দুইটা 1 হলেই তো এরা দুইজন যোগ হয়ে X প্লাস ওয়াই হওয়া সম্ভব। দেখো বুঝছো কিনা? জাস্ট গুণের বেসিক। এই পুরোটা এর উপরে গিয়ে পড়বে না? তো এখন এই জিরো নিয়ে চিন্তা বাদ, বুঝা যাচ্ছে জেড নাই, জিরো। এরপরে এই দুইজন গিয়ে পড়তেছে করেসপন্ডিংলি এক্স আর ওয়াইয়ের উপরে। তো কি হলে এরা এক্স প্লাস ওয়াই ফর্ম করবে? বুঝা যাচ্ছে 1 1 হলে। তাহলে এখান থেকে এরা দুইজন হবে 1 1। তাহলে সিম্পলি এটা 1 এটা 1। তারপরে এটাতে আসো, একইভাবে এরা দুইজন গিয়ে পড়ে এটার উপরে, এটার হিসাব বাদ। এই দুইজন গিয়ে পড়ে করেসপন্ডিংলি এক্স ওয়াইয়ের উপরে। কি হলে তারা এক্স মাইনাস ওয়াই ফর্ম করবে? 1 - 1। সিম্পল, এই তো বুঝছি। তাহলে জাস্ট আমরা ইনটুইশন দিয়ে দেখেই বুঝে ফেলতে পারতাম যে আচ্ছা এখানকার কেসে এইটাই হওয়া পসিবল, এটার কনফিগারেশন। আদারওয়াইজ এই জিনিসটা থেকে ওটা ফর্ম করা পসিবল না। তো বুঝছি, এই কারণে তোমার ইনটুইশনগুলো একদম আন্ডারলাইং বেসিকগুলো ক্লিয়ার থাকাটা ভালো। এটা তোমাকে খুব ভালো রকম বেশ কিছু জায়গায় খুব ভালো কিছু লিড দেয়। এইখানে আই হোপ আমি এই প্রবলেমটা তোমাকে মেথডিক্যাল ওয়েতে এবং
এইখান থেকে ইনটুইটিভ ওয়েতে দুটো দিক থেকেই বোঝাতে পারছি। এখানকার কেসে এখন ইনটুইশনটা হয়তো বা ওই যে পরে দেখালাম তো মেথডিক্যাল ওয়েতে করে দেখালাম, এই জন্য হয়তো বা প্রিটি অবভিয়াস লাগতেছে, কিন্তু এই জিনিসটা প্রথমেই যারা আমরা বুঝতে পারছি যে আচ্ছা এটা তো এটা হতেই হবে, গুণ যেহেতু হচ্ছে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা বেশ কিছু টাইম আসলে মানে বেশ কিছু টাইম বাঁচায় দিচ্ছে, বা ওই যে একটা কি বলবো যে মেন্টাল ব্যারিয়ারটা পার করতে হেল্প করতেছে যে আচ্ছা ম্যাথের কমপ্লেক্সিটি কোন দিকে যেতে পারে, কি হতে পারে না হতে পারে, জাস্ট ম্যাথটা দেখার সাথে সাথেই এই জিনিসটা বলতে পারা যাচ্ছে ওই চিন্তাটা থাকলে। সো আই হোপ এইখানে মেথডিক্যাল ওয়ে এবং ইনটুইটিভ ওয়ে দুইটাই তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি, এই সলভটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হয়েছে। এইখানে তাহলে প্লেলিস্টের অন্যান্য সবগুলো ভিডিও চেক করো, এইভাবে প্রত্যেকটা প্রবলেম ধরে ধরেই আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে রাখছি, যাতে করে সেই সবগুলো জিনিসের উপরে ভালো একটা পার্সপেক্টিভ তোমাকে দিতে পারি। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।